আমি সেই বাংলাদেশেরই একজন মানুষ, আমার জন্ম এখানে, কিন্তু এখন আমার বাংলাদেশকে আমি চিনি না। না চেনার একমাত্র কারণ হলো এই এত হত্যা, গুম, জ্বালাও পোড়াও সবই আজকে চলছে একমাত্র একটা অবৈধ সরকারের এই বর্বর জানোয়ারদের কারণে। বাংলাদেশের বর্তমান সরকার যে দমন পীড়ন চালাচ্ছে হিন্দু এবং সংখ্যালঘুদের উপর, তার বিরুদ্ধে তারা বক্তব্য রেখেছেন। তারা দিল্লিতে কয়েকদিন আগে ছিলেন, কালকেই দিল্লি থেকে এসছেন। দিল্লিতেও তারা একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং আজকে সাংবাদিকের সম্মেলনের দিনটি আমরা আজকের দিনটি এই কারণেই করেছিলাম যে আজকে চিন্ময় প্রভু, আমাদের সনাতনী হিন্দু সমাজের যিনি আইকন, সেই আইকন চিন্ময় প্রভুকে আবার মৌলবাদী ইউনূস সরকার পুনরায় জেলবন্দি করলো। বাংলাদেশের দেখেন, যখন বাংলাদেশের নতুন আমার সকলের নাম মনে নেই, ওখানে একজন উপদেষ্টা নিজেই বলেছেন যে এই যে রাইফেল বা গানটা ইউজ করা হয়েছে, যে নাম্বারটা 7.63 সামথিং লাইক দ্যাট, এটা কিন্তু বাংলাদেশের কোনো প্রশাসনের নয়, এটা কোত্থেকে এসছে। এবং ওখানে কিছু ফুটেজ আছে যারা বাংলাদেশি নয়, বা তাকে ইন্টারভিউ করা হয়েছে, সে বাংলা কথা বলতে পারেনি। এই যে বিষয়গুলো, এবং আপনারা দেখেছেন রিসেন্টলি দুটো জাহাজ এসছে পাকিস্তান থেকে। বর্তমানে বাংলাদেশে কোনো সরকার নেই, বাংলাদেশে একটা প্রশাসন চলছে যারা হিজবুত তাহরির এবং জামাতের সম্মিলিত, এবং ডক্টর ইউনূসের যে মাস্টার মাইন্ড যারা এই যে আনসারুল্লাহ সংগঠন, তাদেরকে নিয়ে যে উনি সংগঠন করেছেন, এটা নতুন না, এটা অনেক দিনের প্ল্যান ছিল, অনেক দিন ধরেই এটা চলছিল। যেটা সূত্র ধরে আপনি ভেবে দেখেন, যারা ছাত্রলীগ করছিল, যারা বঙ্গবন্ধুর কথা মাইক্রোফোন নিয়ে চিৎকার করে বলছিল, তারা আজকে হিজবুত তাহরির। তাদের পরিচয় হচ্ছে যে আমরা এতদিন পড়েছিলাম, কিন্তু আসলে আমাদের পরিচয় হচ্ছে হিজবুত তাহরির। তো তারা কিন্তু খুবই সংগঠিত ছিল, এবং এখনো তারা সংগঠিত। এবং পাকিস্তান কি বলছে যে পাকিস্তানে আসতে ভিসা ফিস দিতে হবে না। মানে বাংলাদেশের মানুষ পাকিস্তানে যাবে কেন? মানে তারা বলে যখন ইন্ডিয়া বলছে যে এখন আর ভিসা দেওয়া হচ্ছে না, তারা ভিসা ফিস তুলে দিচ্ছে বাংলাদেশিদের জন্য। তো এই যে তাদেরকে যে উস্কাইয়ে দেওয়া, যারা পাকিস্তানের যারা আছে, তারা যে উস্কাইয়ে দেওয়া, এবং বাংলাদেশের সাথে যে পাকিস্তানের সম্পর্ক, প্রত্যেক দেশের সাথে প্রত্যেক দেশের একটা কান্ট্রির যে পলিসি থাকে, সুসম্পর্ক থাকাটা তাদের নিজস্ব ব্যাপার। আমার নাম রিয়া দত্ত, আমি টরন্টো থেকে এসেছি। সামান্য একটু কিছু বলার জন্য আপনাদের কাছে। আমি বাংলাদেশে আমার জন্মস্থান। দেশ থেকে বেরিয়েছি 87, দুবার আর যাওয়া হয়নি। আত্মীয় জন আছে, ভাই বোন সবাই আছে। অগাস্টের 5 তারিখের পরে যে ঘটনাগুলো ঘটেছিল, সেই ঘটনার মধ্যে আমার পরিবারের উপরে একটা হামলা হয়েছে। আমার বড় বোনের ছেলে সরকারি চাকরি করত, তার জুনিয়র কলিগ যখন যে ট্রান্সফার হয়ে গিয়ে জয়েন করলো, তার জুনিয়র কলিগ তখন থেকেই তার পিছনে লাগলো। বিভিন্ন সময় নানান কথাবার্তা বলতো, তাদের হার্ট করে কথা বলতো, হিংসা করে কথা বলতো, অনেক কিছুই করতো। ও তেমন কিছু পাত্তা দেয় নাই। কোনো এক সময় তার হিংসাটা বাড়লো বলতে এটা সে চাইছিল যে আমি বাংলাদেশের 99% মুসলিম দেশের একজন মানুষ, আমি কেন এই ওর স্থানের চাকরিটা পাবো না, আমার একটা হিন্দু হয়ে কেন
এই স্থানে চাকরি করে। এটাই তার মূল উদ্দেশ্য ছিল। সেটা নিয়ে তার অনেক ভিতরে ভিতরে অনেক ইয়ে করে। হঠাৎ একদিন আমার বোনের ছেলে অফিসের সামনে দাঁড়িয়ে কথা বলছে, তার ওয়াইফের সাথে বেশি কথা বলছে। পিছন থেকে এসে বড় একটা তালা নিয়ে উপর ঝুপড়ি মাথার মধ্যে বাড়ি দেওয়ার পরে সে জাস্ট হাতটা দিয়ে এভাবে ঘুরতে চাইছে, তোমার সামনের দিকে আবার একটা জুড়ে দিকে এত বড় তালাটা। আমাদের কাছে ভিডিও টিডিও সবই সে আর কিছু করতে পারে নাই। একটা গাছ কাটলে যেভাবে গাছটা পড়ে, সেও যেভাবে পড়ে গেল, তখনই থেকে কমাতে চলে গেল। বাংলাদেশের হিন্দুরা এ সময় বাঁচার সংগ্রাম করছে। আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের পাশে দাঁড়ান, তাদের পাশে দাঁড়ান। আপনাদের মাধ্যমে ভারত সরকারের কাছে আমরা আবেদন করছি, বাংলাদেশের 2 কোটি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের আপনারা বাঁচান। 1946 সালে নোয়াখালী হিন্দু নিধন যজ্ঞের থেকে এই অঞ্চলের হিন্দুরা আপনাদের ভুলের মাসুল দেশ ভাগের বলি হয়ে মানবত জীবন যাপন করছে। এর দায় ভারত ও ব্রিটেন এড়াতে পারে না। বাংলাদেশের হিন্দুরা অনেক সহ্য করেছে, আর সহ্য করতে রাজি নয়। আমি নোয়াখালীর মেয়ে এবং 1977 সালে একটা সাম্প্রদায়িক ভিত্তিক পরিবার। আমি আমার বাস্তব জীবন থেকে একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি। আমার বয়স 6 কি 7, খুবই ছোটবেলা। হঠাৎ একদিন গভীরা বাবা আমার হাত ধরে টেনে তুলে ঘুম থেকে টেনে তুলে নিয়ে গেল। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আমরা যাচ্ছি কোথায়? বাবা বললো কালু মিয়ার বাড়ি। জিজ্ঞেস করলাম কালু মিয়ার বাড়িতে কেন? বাবা বললো কাশ্মীরে যুদ্ধ হচ্ছে, বাড়িতে থাকা নিরাপদ না। তখন ভারতের সাথে কাশ্মীরের যুদ্ধ, এই কথাগুলো শুধু আমার কাছে শব্দই ছিল। আস্তে আস্তে তার মাহাত্ম্যটা বুঝতে পারলাম। কাশ্মীরের ভারতের সাথে যুদ্ধ হলে নোয়াখালী একটা প্রত্যন্ত অঞ্চলে একটা গ্রামে একটা হিন্দু পরিবার পার্শ্ববর্তী একটা মুসলিম পরিবারে আশ্রয় নিতে হবে কেন? আমার মাথায় সেই থেকে পালানোর সময় 1971 সালে পালালাম, 75-এ পালালাম। অযোধ্যার বাবরি মসজিদের সময় আমার বাড়ির মন্দির ভাঙল, তখনও পালালাম। নিজের দেশে অনেকটা জিনিস হয়ে গেলাম, কিন্তু বলে ভারতে দাঁড়া বললাম। আমি এখনো খুঁজে পাই না আসলে আমার ঠিকানাটি কোথায়। 71-এর মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের মেয়ে আমি, তারপরও আমরা এখনো শত্রু বলে চিহ্নিত। যেহেতু ভারত পাকিস্তানের শত্রু, সেহেতু আমরা সকল হিন্দুরাই শত্রু। 2013 সালে যুদ্ধাপরাধীর বিচারের রায় যখন ঘোষণা হয়, কাদের মোল্লা রাজাকারের ফাঁসির রায় প্রথম ঘোষণা হয়। ঘোষণার প্রথম যে বাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়, সেই বাড়িটি ছিল আমাদের। এবং আমি প্রবাসে বসে সুইডেনে আমার বাড়ি পোড়াতে দেখি।